হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আজ আপনাদের সাথে আজ সোমবার। তো আজকে আমি ছোট ছোট 3টে ঘটনা আপনাদের আমি শুনিয়ে দিই। শুনুন, কারণ বলে দিই, আমি যদি কালকে কোনো ঘটনা আমি যদি আনতে পারি, যদি পারি, তাহলে আমি বুধবার বলে দেবো। আর যদি না পারি তাহলে সেই বৃহস্পতিবার তো আমি কোনো ভিডিও করি না, কোনো কাজে হাত দিই না। আর শুক্রবার দিন একটু বেড়াতে যাওয়ার কথা আছে, ধারে কাছে দীঘাতে। তো শুক্র, শনি, রবি, সোমবার এসেও মনে হয় আমি বলতে পারবো না, কারণ এসে আমাকে ওগুলো শুনতে অনেক টাইম লাগবে। তো যাই হোক, যদি আমি পারি কালকে গল্প পুরো হজম করে নিতে ঘটনা, তাহলে আমি বুধবার বলে দেবো। তা আজকের ঘটনা আজকে শুনুন। প্রথমে বলি, প্রথম যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে, ঘটনাটা হচ্ছে পার্থ। এটা আমাদের এই মুখে আলোটা পড়ছে আপনাদের। এই পার্থ হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট এলাকারই ছেলে, ঠিক আছে? বাড়ি হচ্ছে মাঠকল। মাঠকল বলতে, আপনারা যদি এয়ারপোর্ট 1 নম্বর থেকে দুর্গাপুরে এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসেন, তাহলে মাঠকল একটা স্টপেজ আছে, ঠিক আছে? ওই স্টপেজে নেমে ওখান থেকে সিধে এরকম স্ল্যান্টিং করা আছে, ওখান থেকে নেমে একটা গেটও করা আছে, ওইখান থেকে নেমে ওইটা মাঠকল, ওটা মাঠকল স্টপেজ। তো এইবার পার্থ বলছে যে পার্থর ওখানকার আদিবাসিন্দা, ওদের মানে অনেক জমি জায়গা ছিল একটা টাইমে। ওদের যে পূর্বপুরুষরা অনেক জায়গা করেছিল। হুম। তা ওপাশে দেখবেন একটা ওই বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে যেতে বিশাল একটা একটা ধাবা আছে গার্বেজিয়ে, ঠিক আছে? তখন দিয়ে অনেকে তো দক্ষিণেশ্বর হয়ে যায়। তো পার্থর বাবা 2002 সালে বনহুগলির একটা গার্লস হাই স্কুলে উনি গ্রুপ ডি পদে উনি চাকরি পান। এবং ওই যে গ্রুপ ডি পদে উনি যে চাকরিটা পেয়েছেন, পার্থ যেদিনকে উনি চাকরিটা পান, পার্থর বার্থডেট হচ্ছে সেই দিন। বোঝা গেল? তো পার্থর বাবা ওই স্কুলে চাকরি পাওয়ার আগে ওই স্কুলের পাশে একটা বড় লেদ কারখানা আছে, ওই লেদের কারখানায় কাজ করতেন এবং উনি খুব দক্ষ মেকানিক। তো যখন স্কুলে চাকরি পেয়ে গেলেন, তখন ওই লেদের মালিক পার্থর বাবাকে অনুরোধ করেন যে আপনার স্কুল শেষ হয়ে গেলে আপনি যদি একটু লেদে এসে কাজটা দেখাশুনো করে যান, এই ব্যাপার। তো উনি বললেন বেশ ঠিক আছে। তা ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাজ তখন শুরু হয়েছে, যানবাহন চলাচল তখনও শুরু হয়নি, কাজ চলছে। পার্থর বাবা করতেন কি, ওই স্কুল সেরে ওই লেদের কারখানার কাজ দেখাশুনো করে সাইকেল নিয়ে বনহুগলি থেকে ডানলপ হয়ে ওই বেলঘরিয়া এক্সপ্রেসটা ধরতেন, ওই রাস্তাটা ধরে এসে ওই মাঠকলের ওই খাড়াই, তখন খুব খাড়াই ছিল ওই জায়গাটা। সাইকেল আপনাকে আর প্যাডেল করতে হবে না, ওইখানে এসে সাইকেলটা দাঁড় করালেও আর সাইকেল আপনার দিকেই চলে যাবে অনেক দূর। ওই খাড়াই দিয়ে নেমে আসতেন, নেমে বাড়ি চলে আসতেন 8টার মধ্যে। তো পার্থ বলছে যে তখন আমি ক্লাস 4-5-এ পড়ি। বলছে বেলঘরিয়া এক্সপ্রেসের কাজটা তখনও চলছে, পুরোটা তখনও কমপ্লিট হয়নি, যানবাহন চলাচল হয়নি। বাবা ওই রাস্তা দিয়ে আসতেন, আর ওই জায়গাটা ওইরকম ওই খাদের মতো ছিল যেখান দিয়ে ওদের নামতে হতো ওই ওয়েটা দিয়ে ওদের বাড়ি আসার জন্য। তো বলছে যে বাবা একদিনকে ওখান থেকে আসছেন, দিনটা শনিবার ছিল। তো শনিবার দিন বাবা ওখান থেকে আসতে গিয়ে যখন ওই সাইকেলটা নিয়ে নিচে নামছেন, ওখান থেকে কোনো কিছু একটা জিনিসের সাথে ধাক্কা লেগে উনি সাইকেল নিয়ে উল্টে পড়ে যান। তো উল্টে পড়ে গেলে ওখানে বোধহয় 1-2 জন লোকজন ছিল, তারা তাড়াতাড়ি ধরে তোলেন। উনি কোনোইতে চোট পান, খুব জোরে চোট পান। তো তারা ধরে তুলে টুলে বাড়ি যেতে পারবেন তো? বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। যাই হোক,
ওই হাতের যন্ত্রণা নিয়ে উনি সাইকেল নিয়ে বাড়ি ঢুকে যান এবং বাড়িতে এসে বলেন যে কনুইতে এরম লেগেছে। তো পার্থর মা মুখ টুক মালিশ করে দিয়েছেন, গরম সেক দিয়েছেন। কিন্তু মুশকিল হলো, রাত যত বাড়ছে হাতের ফোলাও বেড়ে যাচ্ছে আর ব্যথাও বাড়ছে। পরদিন যথারীতি হসপিটাল, এক্স রে, ডাক্তারবাবু ব্যান্ডেজ করে দিলেন, মানে প্লাস্টার হয়ে গেল হাতটা, ওই হাতটা অকেজ। ফলে উনি বাড়ি বসে গেলেন। এবার বাড়ি বসে গেছেন তো এখন তার যেতে পারছেন না কাজে। তা পার্থ বলছে যে আমার বাবা কাকার আমাদের সম্পর্ক খুব ভালো, আমরা একসাথেই থাকতাম। তা মা বাবাকে ওই স্নান টান করানো এগুলো করিয়ে দিতেন। বলে আমাদের বাড়ির সামনে উঠোন রয়েছে, ওই উঠোনের একদিকে পাতকুয়ো আর একদিকে একটা বাঁধানো কলপাড় আছে, বাঁধানো কলপাড়। তা মা বাবাকে কলে স্নান করাতে নিয়ে গেছে। তা সেই দিন মা ভাবছে যে গায়ে একটু, বাবার গায়ে একটু সাবান দিয়ে দেবে। তাই সাবানটাও নিয়ে গেছে শোপকেসে করে। কারণ বাবা দাঁড়িয়ে আছেন, বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় মা বাবাকে স্নান করাচ্ছেন। স্নান করাতে গিয়ে এবার সাবানটা যখন উনি পিছন ঘুরে নিতে গেছেন, হঠাৎ একটা ধুরুম করে একটা বিরাট শব্দ। মনে হয় 2-3 তলার উপর থেকে কোনো ভারী বস্তা টস্তা ফেললে যেমন একটা শব্দ হয়, ঠিক ওই রকম শব্দ। পার্থ বলছে আমি কাকিমার ঘরে বসে টিভি দেখছি, কাকিমা রান্নাঘরে রান্না করছে। আমি এই শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি যে বাবা আছাড় খেয়ে পড়ে গেছে এবং বাবার হাঁটুটা ওই যে ইট দিয়ে বাঁধানো, চারপাশ দিয়ে উঁচু ইট দিয়ে বাঁধানো সেই ইটের উপরে গিয়ে হাঁটুটা পড়েছে। এবং আওয়াজটা এত জোরে হয়েছে যে আশেপাশের দু একটা, মানে পাশে লাগোয়া যে দু একটা বাড়ি, সেখান থেকে লোক চলে এসছে যে এত জোরে আওয়াজ কি করে হলো। এসে দেখছেন পাত্র বাবা এরম আছাড় খেয়ে পড়ে গেছে। মানে ওর মা জাস্ট সাবানটা তুলতে গেছে তখনই এই কাণ্ডটা হলো। এবং ওই ভাঙা পা অবস্থায় যন্ত্রণা নিয়ে উনি বলছেন যে কেউ মনে হলো আমাকে শূন্য থেকে ছুঁড়ে ফেলে দিল। মানে ভাঙা পা নিয়ে বলছেন যে কেউ মনে হচ্ছে আমাকে উপর থেকে তুলে ফেলে দিল, আছাড় মারলো। যাই হোক, হসপিটাল, দুটো পাত বসাতে হলো, অস্ত্রোপচার, তারপর ব্যান্ডেজ করে বাড়ি। 6 মাস বেড রেস্ট, একদিকে হাত একদিকে পা, দুটোই অকেজ। এবার পার্থর মা নিজে তার হাজবেন্ডের পরিচর্যা করেন, কাকিমা রান্না বান্না এসব দিক সামলাচ্ছেন। কিন্তু লক্ষণীয় ব্যাপারটা এই হলো যে পার্থর মা একটা জিনিস লক্ষ্য করতে লাগলেন যে পার্থর বাবার বডিটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বোঝা গেল? কেমন একটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে বডিটা। আর মাঝে মধ্যে ঘুমের মধ্যে উনি ভয় পেতে থাকেন, মানে ভয় পেয়ে চমকে চমকে ওঠে। এটা পার্থর মা খেয়াল করেছে। তো খেয়াল করে তো উনি যখন ওনাকে জিজ্ঞাসা করেন তুমি এরম করলে কেন, তুমি এরম করলে কেন, উনি না নিষ্প্রভ দৃষ্টিতে ওই ছাদের দিকে এরকম উপর দিকে এরকম তাকিয়ে আছে, চোখের মণি দুটো একদম মাঝখানে, যেন ইহ জগতেই উনি বাস করেন না। মানে উনি যেন এই জগতের মধ্যেই আর নেই। কি চিন্তা করছেন উপরের দিকে তাকিয়ে। পাথর মা নাড়া দিচ্ছেন, কি হলো তোমার, কি হলো। যখন জোরে ধাক্কা দেন তখন নর্মাল হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, তারপরে তুমি এইরকম করছো কেন, তুমি চমকে চমকে ওঠো, রাতের বেলায় তোমাকে ডাকাডাকি করি, তুমি হাঁ করে উপরের দিকে তাকিয়ে থাকো, কি হয়েছে। এইবারে উনি একদিনকে বলছেন পার্থর মাকে যে আমি যখন ঘুমাই, ঘুম আসে, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমের মধ্যে দেখি এক বুড়ি মহিলা, মাথার চুলগুলো উড়ছে, চোখ দুটো আগুনের মতো গোলার মতো, সে আমার দিকে তেড়ে আসছে। আবার কখনো দেখি যে একটা জ্বলন্ত আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে। তো পার্থর মা তখন চিন্তা করলেন এ তো ঠিক ব্যাপার না। তা পরদিন পার্থর বাবার এক বন্ধু তিনি এসেছেন,
দেখা করতে, যে বন্ধুর সাথে কিরে তোর কেমন আছিস। তখন পার্থর মা ওর বাবার বন্ধুকে সব বলেছে, জানেন দাদা এই কিন্তু ব্যাপার, আমাকে এই কথা বলছে। আর মাঝে মধ্যে না কেমন যেন মনে হয় যেন অন্য জগতে চলে গেছে, আর শরীরটাও দেখেন কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। তা বললেন না, হাত ভেঙেছে পা ভেঙেছে, তাই তো এরকম হওয়ার কথা না। বললো আপনি একটা কাজ করবেন, আপনি আমার সাথে এক জায়গায় যাবেন, না গুনিনের কাছে, আমার খুব ভালো জানাশোনা একটা গুনিন আছে। তা বলছে ঠিক আছে যাবো চলুন। তো পার্থর মাকে নিয়ে পার্থর বাবার এই বন্ধু সেই গুনিনের কাছে যায়, এবং গুনিনের কাছে যখন যান, তো গুনিন বোধহয় পুজো টুজো বসেছিলেন, তা ওই আসনে বসেই ওদের সাথে কথাবার্তা বলেন। তা সমস্তটা শুনে বলছেন যে এটার বলার কি আছে, ওকে প্রেতে ধরে আছে ওনাকে। তখন এনার শুনে অবাক হয়ে যান যে প্রেতে ধরে আছে। বললো হ্যাঁ, ওই যেদিন সাইকেল নিয়ে উনি উল্টে পড়েছিলেন সেই দিনই ওনাকে মেরে দিত, কিন্তু মারতে পারেনি, যে পাশে লোক ছিল। আর তারপরে যেদিন আপনি চান করাতে নিয়ে গেছিলেন ওদিন তুলে আছাড় মেরেছিল। ঠিক আছে, ওনাকে এখনো ধরে আছে। তা আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। যাই হোক, কিছুক্ষণ বাদে সেই গুনিন একটা তাবিজ এনে ওনার হাতে দিলেন, পাথর মাকে বললেন এটা দিয়ে হাতে বেঁধে দেবেন। ঠিক আছে, আজকেই হাতে বাঁধবেন, আর রোজ সন্ধ্যাবেলায় ঘরে, যে কটা ঘর আছে সব ঘরে ধুনো জ্বালবেন, ধুনোর ধোয়া দেবেন, ধূপকাঠি দিয়ে হবে না, ধুনো। যান, কিচ্ছু করতে পারবে না, ওনাকে স্পর্শ করার ক্ষমতা নেই, আমি যা দিয়েছি। তো পাথর মাথায় এসছেন, এসে হাতে ওই তাবিজ বেঁধে দিয়েছে, আর রোজ ওই করেন, ওই ধুনো দেন। ধীরে ধীরে পার্থর বাবা আর এরকম চমকে চমকে উঠতেন না, আস্তে আস্তে রিকভার করতে লাগলেন, আস্তে আস্তে রিকভার করতে লাগলেন। একদম নর্মাল ঘুম, শরীরের সে ফ্যাকাশে ভাবটাও কেটে গেল। যখন উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যখন উনি রিকভার করে গেলেন, উনি তখন এবার স্মরণ করতে পারলেন যে উনি স্বপ্নের মধ্যে কাকে দেখতেন, কোন মহিলা, কোন বুড়ি মহিলা। ওনার পুরো একদম স্মরণে চলে এলো। উনি যে বলতেন যে আমি ঘুমের মধ্যে দেখি, তখন বলতে পারতেন না, কিন্তু যখন কিওর হয়ে গেছেন তখন তিনি একদম ডাইরেক্ট উনি করে দিতে পারলেন যে এই মহিলাকে উনি দেখতেন। এবং সেই মহিলাকে জানেন, ওদের ওই যে কলপাড়ের গায়ে একদম বাড়ি, সেই বাড়ির মহিলা, বিধবা মহিলা মারা গেছেন, বুড়ি মহিলা মারা গেছিলেন, ওই মহিলাকে উনি দেখতেন। উনি আইডেন্টিফাই করে ফেলেছেন। এটা কিওর হয়ে যাওয়ার পরে উনি বলেছিলেন যে ওনাকে আমি দেখতাম। তো ওই জন্য আমি না ওর পদবি, পার্থর পদবিটা নিলাম না। আমি জানি আমার ধারে কাছের ব্যাপার তো, হ্যাঁ নিলাম না, কারণ আপনারা জানবেন না যে এই ইউটিউবের অনেক ব্যাপার আছে, আমাকে একটু রক্ষণশীল হয়ে সবকিছু বলতে হয়। ঠিক আছে, এর কারণটা কি সেটা আমি একদিন আপনাদের বলে দেবো, সেদিন লাইভে এসে বলে দেবো কেন। মানে অনেকের অনেক জিনিসগুলো বেরিয়ে আসে, তো সেগুলো আমি একটু রেখে রেখে বলি। তো যাই হোক, এটা ছিল পার্থর বাবার ঘটনা। সেকেন্ড ঘটনায় চলে যাই। সেকেন্ড ঘটনা, এই ছেলেটা শুভ্র মণ্ডল, মুর্শিদাবাদ কান্দি। তো এই শুভ্র বলছে 2021 সালে ওর বয়স 26 বছর তখন। তো ও যে যেখানে কাজ করে ওখানে 8-4 বন্ধু ওর সাথে একসাথে কাজ করে, মানে কাজের সুবাদেই বন্ধুত্ব, সব মুর্শিদাবাদেরই ছেলে। তো বলছে আমাদের একটা ছিল কাকু, হবি ছিল, যেদিন ছুটির দিন ওই বন্ধুর গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে ওরা বেরিয়ে পড়তো, হেয়ার অ্যান্ড ডেয়ার, এখানে ওখানে কোনো জায়গাতে, চল ঘুরে আসি। ঠিক আছে, তো এইরকম 2021-এ ওরা একবার দুপুরবেলায় ওই ছুটির দিনে, কাজ ছিল না, ছুটির দিন ছিল, ওরা এই 4 বন্ধু গাড়ি নিয়ে বেরিয়েছে। কোথায় যাবে? দুর্গাপুরে যে নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে সেইটা দেখতে, ভায়া ইলামবাজার। তো যাই হোক, মানে আমার যা আইডিয়া, দূরত্ব অন্তত 120 কিলোমিটার টিটার হবে।
আর দুপুরে বেরিয়েছে, তাহলে যেতে আসতেও তো টাইম অনেক লাগবে। এইবার যাওয়ার সময় তো মেইন রোড দিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ফেরবার সময় ফিরতে গিয়ে এদের অনেক দেরি হয়ে যায়, হয়তো কোনো হোটেলে বসে খাওয়া দাওয়া করেছে বা কিছু করেছে, অনেক রাত প্রায় 11টা বাজে। যখন ওই 11টা বেজে গেছে তখন চিন্তা করছে যে রোড দিয়ে আস্তে আস্তে যে গুগল ম্যাপ সার্চ করছে, ওই জিপিএসটা চালিয়েছে যে মানে শর্ট ওয়েটা কোথায় আছে, মানে একটু শর্টকাটে যাতে আগে পৌঁছতে পারে। এবার সেখানে একটা রাস্তা নির্দেশ করা আছে যে এই দিক দিয়ে। ওরা করেছে কি, সেই অজানা রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়েছে, 4 চাকা গাড়ি। হ্যাঁ, আর গুগল ম্যাপে তো ভুল কিছু দেখাবে না, ঠিকই দেখাবে, যা দেখাবে শর্ট হয়ে ওই রকমই দেখাবে। আর গ্রামের ভিতরে ঢুকে গেছে, এবার অজানা রাস্তা ওদের কাছে, ও ম্যাপ যা দেখছে সেই মতো যাচ্ছে গাড়িটা নিয়ে, ঠিক আছে। এইবারে যাচ্ছে যাচ্ছে তো বলছে এক জায়গায় গাড়িটা থামিয়েছি, থামিয়ে ওখানে বলে আমি আর আমার এক বন্ধু বাথরুম করবো বলে নেমেছি, মানে পেচ্ছাপ করবে দুজনে। বলে দাঁড়িয়ে পেচ্ছাপ করছি, হঠাৎ দেখি একটা লোক সাইকেল নিয়ে আমাদের পাশ দিয়ে চলে গেল, পিছনে একটা বস্তা বাঁধা, একটা বস্তা বাঁধা আছে। তো বলে আপনারা দেখলেন তো, অত গা করিনি। বলে ওই পেচ্ছাপ করাটাই আমাদের কাল হয়ে গেল, তখন বুঝতে পারিনি। বলে এরপরে গাড়িতে গিয়ে উঠেছি, উঠে গাড়ি তো চলছে, গাড়ি চলছে। বলল কাকু আপনি বিশ্বাস করবেন না, গুগল ইয়েতে দেখাচ্ছে যে 10 মিনিটস অ্যাওয়ে, মানে 10 মিনিটের রাস্তাটা, ওরা যে রাস্তায় পড়বে সেটা 10 মিনিট। বললাম আমরা 40 মিনিট হয়ে গেছে ওই রাস্তা দিয়ে বেরোতে পারছি না, ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে, ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। যতবার ওই গাড়ি মানে ঘুরে ফিরে এক জায়গায় আসছে, ওই গাড়িটা ঘুরতে ঘুরতে ওই সাইকেলটাকে দেখতে পাচ্ছি, পিছনে বস্তা। কিন্তু সেবারে দেখেছিলাম একটা লোক সাইকেলটা চালিয়ে যাচ্ছে, এবারে কোনো লোক নেই, খালি সাইকেল আর বস্তা। এই দুবার দেখেছি, আর নাকে একটা বোটকা গন্ধ এসে লেগেছে। তা বলছে রাস্তা পাচ্ছি না, কি করবো। আমার বন্ধু দাঁড়িয়ে গেছে, বলছে নদী আছে ডান দিকে, তার বাঁ দিকে একটু জঙ্গল জঙ্গল মতো, আর এবড়ো খেবড়ো রাস্তাটা। এবার আমার বন্ধু বলছে দেখ তো, ওই নদীর সামনে একটা লোককে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। ওকে যে জিজ্ঞাসা কর না, গ্রামের লোক হবে বোধহয়, বিড়ি টিড়ি খেতে বেরিয়েছে, দেখ তো জিজ্ঞেস করতাম। তারপর আমরা দুজন নেমে গেছি, নেমে যেয়ে ডাকছি ও দাদা, ও দাদা, হ্যাঁ এখান থেকে বেরোবার রাস্তাটা বলতে পারেন। বলছে লোকটা দেখি আমাদের গলার আওয়াজ শুনে আস্তে আস্তে পিছোচ্ছে নদীর দিকে, আস্তে আস্তে পিছোচ্ছে নদীর দিকে, পিছোচ্ছে। তা আমরা যত কাজ, এবার আমরা লোকটা যাতে পিছনে চলে না যায় সেই জন্য আমরা জোর পায়ে হাঁটছি লোকটাকে ধরার জন্য, যে জিজ্ঞাসা করবো যে এখান থেকে বেরোনোর রাস্তা কোনটা, কত দূর বড় রাস্তাটা। বলে ও মা, লোকটার কাছে জোর পায়ে হেঁটে গেছি, দেখছি লোকটা পিছুতে 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 নদীর মধ্যিখানে চলে গেল। বলে ওই দেখে আমরা নিতে পারিনি, আমরা দৌড় দিয়েছি, দৌড় দিয়ে সে গাড়িতে উঠেছি। আমার বন্ধু তো রীতিমতো কাঁপছে আর হনুমান চল্লিশা পাঠ করছে, আর আমার ওই বন্ধু যে গাড়ি চালাচ্ছে ও ওই ইয়ের মধ্যে ওই সাউন্ড সিস্টেমে ঠাকুরের গান চালিয়ে দিয়েছে, চালিয়ে বলছে ওই রাস্তা দিয়ে কাকু 60-70-এ গাড়ি চালাচ্ছি, জিপিএসে দেখাচ্ছে 10 মিনিট, 40 মিনিটের উপরে খালি ঘুরছি, ধাঁধা লেগে গেছে, পাচ্ছি না বেরোতে। বলে তারপরে আমার বন্ধু দেখছে দূর একটা আলোর মতো কিছু দেখা যাচ্ছে, তো ওইটাকে টার্গেট করে আমার বন্ধু গাড়ি চালাতে লাগলো 60-70-এ, ওই এবড়ো খেবড়ো রাস্তা, মানে যে কোনো সময় গাড়ি বিকল হয়ে যেতে পারে, আর ভিতরে ঠাকুরের গান চলছে। বলে আলোটাকে লক্ষ্য করে তারপরে যেখানে এসে পৌঁছলাম, দেখছি একটা লরি বালি লোডিং করছে এই নদী থেকে, 6-7 জন লেবার, তার পিছনের ব্যাকলাইটটা জ্বলে আছে। রাস্তার উপরে গাড়ি থাকলে ব্যাকলাইটটা জ্বালিয়ে রাখে, দূর থেকে কোনো ইয়ে আসলে দেখতে পাবে, গাড়ি টাড়ি আসলে দেখতে পাবে যে এখানে ইয়ে রয়েছে। তো ওই ব্যাকলাইটটা জ্বালানো ছিল। তো ওরা এবারে ওইখানে এসে গাড়ি থেকে নেমেছে, নেমে হাঁপাচ্ছে, ওই লোকগুলোকে জিজ্ঞাসা করেছে, কারণ ওখানকার লোকাল লোক, ওরাই নদীর থেকে বালি তুলে লোড দেয়।
মানে 6-7 জন ছিল লোডার। তা তাদের বলছে, সব ঘটনা বলেছে। তো তারা বলছে, এ মা, আপনারা এই রাস্তা দিয়ে আসলেন কেন? এই রাস্তা দিয়ে কেউ আসে নাকি? হ্যাঁ, তখন ওরা বলেছে যে কোন একটা, মানে ওরা যেখান দিয়ে ঢুকেছিল সেই জায়গাটার নামটা নিয়ে ওরা বলেছে, বলে আপনারা বোধহয় অমুক জায়গা থেকে ঢুকে এসছেন না? তা ওরা তো সে হিসেব মতো বলতে পারেনি। বলে, না, আমরা গুগল ম্যাপ দেখে এরকম ঢুকে এরকম এসছিলাম, কিন্তু বেরোতে পারছিলাম। বলে, এই রাস্তায় কেউ আসে না। তখন ওই সাইকেলের কথা যখন বলেছে, তখন বলছে, ওই যে সাইকেলে ওই যে দেখেছেন ওই পিছনে বস্তা নেয়া, বলে ও 4 বছর আগে মারা গেছে লরি অ্যাক্সিডেন্টে, এখানে চাপা পড়ে রোডে। বলে, ওকে অনেকেই দেখে। আপনারা এই রাস্তায় এলেন কেন? বড় রাস্তা দিয়ে বেরিয়ে যেতেন। তারপরে ওরা বললো যে গাড়ি ওখানে আমরা রাখলাম, গাড়িটা লোড হলো, লরিটা, ওই লরি চলছে আগে আগে, আমরা পিছন 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 গিয়ে বড় রাস্তায় উঠে বললো, যখন বাড়ি ফিরেছি কাকু সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। মা তো উদম বকা, আর যা ফেস করেছি সেই দিন, তারপর থেকে কাকু নাক কান ধরেছি যে যেখানেই যাই, বলে এখনো বেরোই আমরা, কিন্তু আমরা মানে সন্ধ্যের পরে আর রাত করি না, আগে আগে বাড়ি ফিরে আসি। এখনো বেরোই, অভ্যাস আমাদের এখনো আছে। কাজের ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়ি, কিন্তু আর অত রাত করি না, আর ওই শর্টকাট কখনো করতে যাই না। ঠিক আছে, তো চলুন আমি পরের ঘটনায় চলে যাই। পরের ঘটনাটা পাঠিয়েছেন সুদেব ঘোষ, মা নির্মলা ঘোষ। সুদেব ঘোষের মায়ের নাম বলছি, কারণ ঘটনাটা ওনার মায়ের সাথে ঘটে যাওয়া। এই সুদেব ঘোষ বাবু কলকাতায় থাকে, বাবা এখনো বেঁচে আছে, কিন্তু ওনার মায়ের সাথে যে ঘটনাগুলো, ওনার মা বেঁচে নেই। ঠিক আছে, এমনি বৌদি আছে, ভাইপো আছে, উনি আছেন, ওনার বাবা আছে, 80 বছর বয়স ওনার বাবার। তো উনি বলছেন যে ওনার মার সাথে একটা ঘটনা ঘটেছিল 74 সালে। তখন উনি জন্মাননি, উনি তখন মায়ের পেটে, মানে ওনার মা তখন অন্তঃসত্ত্বা। তো এই সুদেববাবু বলছেন যে এনার মামা বাড়ি হচ্ছে গোচারণ, সাউথ 24 পরগনায়। গোচারণ নাম শুনেছেন? গোচারণ অনেকে হয়তো থাকেন, যাই হোক জানবেন বা যাতায়াত করেন। গোচারণে মামা বাড়ি, মানে ওই স্টেশন থেকে 2-3 মিনিট হাঁটলি। তো মামা বাড়িটা মানে সেকেলে প্যাটার্নের, সেই বড় বড় খাম্বা পিলার, মানে ওই কড়িবর্গার ওই ছাদ ওই রকম, সে আগেকার দিনের বাড়ির মতো। বলছে উপরে প্রায়, উনি হিসেব করে বললেন 6 থেকে 7খানা ঘর উপরে, আর নিচে ওইরকম 4 থেকে 5খানা বোধহয় ঘর আছে নিচে। একটা তার মধ্যে এই বৈঠকখানা মতো, বাইরের লোকজন আসলে বসার, সামনে বড় উঠোন, ভিতরে আম গাছ, আর একটা খিড়কির দরজা আছে, আর একটা ফ্রন্ট ডোর আছে। ওই ফ্রন্ট ডোরটা খুললেই বড় রাস্তা, মানে সামনের বড় রাস্তা। আর খিড়কির দিকে, ওই দিকে গেলে পরে পুকুরে টুকুরে, ওইদিকে দুটো পুকুর পড়ে, একটা ডান দিকে আছে, একটা বাঁ দিকে আছে। বাঁ দিকের পুকুরটা ওনারা ইউজ করতেন। তা এই সুদেববাবুর মা ওই 74 সালে উনি গেছেন ওনার বাপের বাড়িতে গোচারণে। তা যে যাই হোক, মেয়ে বাড়িতে এসছে সবাই। কত সুদেববাবুর মামারা হচ্ছে 5 জন, 5 মামা 1 মাসি, সুদেববাবুর মা, দাদু, দিদা। ওনার দাদু একটু প্রভাবশালী, পঞ্চায়েতের একটু কর্তা ব্যক্তি ছিলেন। ওনার কাছে লাইসেন্সের বন্দুক ছিল, মানে তখনকার দিনে ডাকাতি বাকাতি হতো, তো ওই জন্য লাইসেন্স করা একটা বন্দুক ওনার বাড়িতে ছিল। তো 74 সালে উনি গেছেন বাড়িতে, যে এবারে গল্প গাচ্ছা করেছেন, সেদিন থাকবেন। এবারে গ্রামে জানেন তো রাত্রিবেলাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। হ্যাঁ, মানে খুব বেশি ম্যাক্সিমাম হলে 8টা থেকে 8:30, তার উপরে যায় না। মানে তখনকার দিনের কথা বলছি, এখন আমি বলতে পারবো না, কারণ আমি গ্রামে থাকিও না, আমি জানিও না। তো ওই সুদীপবাবুর মা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করে ওনার মাকে বলছেন যে মা, আমি তাহলে পুকুর থেকে আছিয়ে আসি। তখনকার দিনে আমরা কিন্তু পুকুরের জলেই আছাতাম, আমাদের এখানেও পুকুর ছিল, আমরা কিন্তু পুকুরের জলে হাত মুখ ধুয়ে কুলকুচি করতাম। তা বলছে যা। তা ওনার মা তো গেছে, ওই খিড়কির দরজা খুলে ওই পুকুরের দিকে, ডান দিকে পুকুরটা রেখে, ওই পুকুরটায় বোধ হয় শৌচকর্ম টর্ম করে, আর এই দিকটার পুকুরটা ভালো জলটা। তো উনি পাড় থেকে আস্তে আস্তে ঘাটে নাম,
ঘাটে নেমে এই জল, পুকুরের জল দিয়ে হাত ধুচ্ছেন, মুখে জল দিয়ে কুলকুচি করছেন, দেখছেন পুকুরের উল্টো ঘাটে কমলা পিসি দাঁড়িয়ে আছে, যাকে উনি চেনেন, মনে হয় বিধবা মহিলা ছিল, সাদা শাড়ি পরে কমলা পিসি ঘাটে কোনো কাজ করতে এসছেন। উনি দেখেই বলছেন, ও কমলা পিসি, ও কমলা পিসি, কেমন আছো? তাই কমলা পিসি একবার ওনার দিকে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন। তো উনি একটু আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে এ কি, কমলা পিসি তো এরকম না। তো জিজ্ঞাসা করবে যে কিরে কখন এলি, তাহলে কি শুনতে পায়নি? উনি আবার ডাকলেন, ও কমলা পিসি, কেমন আছো? তো উনি আস্তে আস্তে দেখলেন যে কমলা পিসি কোনো উত্তর না দিয়ে ঘাটের থেকে আস্তে আস্তে উঠলো, উঠে ধপ করে মিলিয়ে গেল। কোথায়? ঘাট থেকে উঠে ধপ করে মিলিয়ে গেল। ওই ধপ করে মিলানোটা দেখেই উনি দৌড় দিয়েছেন, মানে সিক্স সেন্স কাজ করে গেছে। এবার খিড়কির দরজা দিয়ে দৌড়তে দৌড়তে এসে ঘরের মধ্যে ঢুকে হাঁপাচ্ছে। এবার ওনার মা জিজ্ঞাসা করছেন, কিরে কি হয়েছে, তুই হাঁপাচ্ছিস কেন? তখন বলছেন যে আমি ঘাটে না মাছাতে গেছি, দেখছি যে কমলা পিসি ঘাটে এসছে। তা আমি জিজ্ঞাসা করলাম, কমলা পিসি কেমন আছো? কোনো উত্তর দিল না, আমার দিকে তাকালো। তারপরে আমি ভাবলাম শুনতে পাইনি, আবার জিজ্ঞাসা করলাম। তখন বলছে যে তারপর দেখলাম কমলা পিসি কোনো উত্তর না দিয়ে ঘাটের থেকে উঠতে গিয়ে টক করে কোথায় মিলিয়ে গেল। তো তখন ওনার মা বলছে, ওই তুই কমলাকে পাবি কোথায়? কমলা তো 2 মাস আগে মারা গেছে। আর তখনকার সময় 74 সালে এত ফোন ফাঁকারি এত ছিল না, বুঝলেন তো, যে হাতে হাতে মোবাইল ফোন টোন এগুলো ছিল না। তো ফলে এই সমস্ত খবরগুলো তো জানাজানি হতো না, মেয়ে বাড়িতে এসছে উনি বলতেও পারেননি। তো তখন আর কি করবে? তখন ওই সুদেববাবু ওনার পেটে, আজকে ওনার বয়স 50 বছর। তো 74 সালের ঘটনা আপনি হিসেব করে দেখুন। তো পরে আমাদের সেই হিন্দু মতে যা হয়, সেই মন্দিরে নিয়ে যাওয়া, সেখানে ফুল বেল পাতা ছোঁয়ানো, ঝাড়া, এই সমস্ত করেছেন। যাই হোক, ওনার কোনো ক্ষতি হয়নি, উনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে এসেছিলেন, মানে সুস্থ শরীরে বাড়িতে এসেছিলেন। এবং সুদেববাবু বড় হয়ে এই ঘটনাটা শুনেছেন ওনার মায়ের মুখ থেকে। এবং উনি যখন, সুদেববাবু বলছেন, আমি যখন কাউকে এই ঘটনা বলতে যেতাম, মা আমাকে বারণ করতেন। এবং মাকেও যদি বলতাম যে মা কি হয়েছিল ঠিক, মাও বলতে চাইতেন না। কিন্তু মার মুখ থেকে আমাদের এই শোনা এই ঘটনাটা আপনাকে আমি জানালাম। আপনি যদি বলেন আমার খুব ভালো লাগবে। তা আমি বললাম ঘটনাটা, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আজকে মানে খুব বেশি একটা এফোর্ট দিতে পারলাম না, কারণ আমার এই পাশের বাড়ির দাদা সকালবেলায় বাজে খবর পেলাম মারা গেছেন। খুব ওঠা বসা ছিল আমাদের সঙ্গে। অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছেন পরশুদিন, কালকে মারা গেছেন। তো ওই জন্য মনটা খুব খারাপ। হ্যাঁ, তবুও তো গল্প শোনাতে হবে, বা ঘটনা বলতে হবে। তো অনেক ঘটনা এসছে। তা আমি দেখি মানে কোনটা কোনটা আমি করতে পারি, করে আমি তাহলে যদি পারি আমি বুধবার আসবো। তা নাহলে কিন্তু একটু সামান্য দেরি হবে। তা চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সোম বুধ শুক্র খেয়াল রাখবেন, নোটিফিকেশান আসবে। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা নতুন সাবস্ক্রাইবার তাদের বলি, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ওইটা ওই হলো না কেন, একটু খুলে বলবেন কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো। আসলে এখানে প্রায় 242-43টা ভিডিও আছে। এবার এক এক দিন ধরুন 3টে, কোনোদিন 2টো, কোনোদিন 1টা, এরকম বলেছি। তো প্রায় 500-500-র উপরে ঘটনা আছে। আমার তো মনে নেই সব। তো একটু যদি ডিটেলসে বলেন তাহলে আমি বলতে পারি সেটা দেখে যে এই হয়েছিল। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনারা গল্প শুনতে ভালোবাসেন, সেই জন্য সাবস্ক্রাইব করেছেন। আপনাদের পরিচিতদের বলবেন একটু সাবস্ক্রাইব করে নিতে। আর যাদের কাছে এই ধরনের ঘটনা আছে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে কীভাবে যাবেন আমি বলে দিই। যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশ্রম অতীত, ওই জায়গাটা একটু প্রেস করুন। ডেসক্রিপশনটা পুরো আপনার সামনে আসবে। নিচে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এসে ওই নম্বরে একটা হাই লিখুন, আমি দেখে নেব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, কমেন্ট করে জানান কোন ঘটনা সব থেকে ভালো লাগলো বেশি, বা ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঘটনার মধ্যে আমি যেটুকু জানি সেটুকু উত্তর দেবো। হ্যাঁ, ঘটনার বাইরে কোনো কিছু আমি বলতে পারবো না। আর তথ্যে যদি আমার কোনো কোনো ভুল থাকে আমাকে শুধরে দেবেন, কারণ তো আমি তো সর্বজ্ঞানী নই, আমি জানিও না, সব জায়গা ঘুরিও নি। সুতরাং আমাকে শুনে বলতে হয়। বুঝতে পেরেছেন?
তো তাহলে আজকের মতো শেষ করলাম, খুব সংক্ষিপ্ত ভিডিও করলাম। আবার দেখা হবে সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।